আমার আলাদিন, লিখেছেন জাবিন ফুরকান। পর্ব 6। রাত প্রায় 9টা বেজে এসেছে। লিভিং রুমে বসে ল্যাপটপ ঘাটাঘাটি করছে ইরাম। ইজান মেঝেতে বিছানো ম্যাট্রেসের ওপর গড়াগড়ি করে খেলছে। তাকে দেখে শুনে রাখছে সুগন্ধা। এক হাতে বই, অন্য হাতে একটি ঝুনঝুনি বাজাচ্ছে। ইজান মজা পেয়ে সেটা কামড়ে দিতে চাইছে। ইরাম জেনে বেশ অবাক হয়েছিল যে সুগন্ধা পড়াশোনা করে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত এখন। সাইবানদের বাড়িতে এসেছে প্রায় 5-6 বছর। গ্রামে যে বাড়ি আছে পরিবারের, সেটার কেয়ারটেকার ছিল সুগন্ধার বাবা। মা মরা মেয়ে সে, বাবাও শেষে স্ট্রোকে মৃত্যুবরণ করেন। একমাত্র মেয়ে সুগন্ধার তখন বেহাল দশা। সামিয়া সেবার থেকে সাথে করে নিজের বাড়িতে নিয়ে আসেন। কাজের পাশাপাশি পড়ালেখার ব্যবস্থা করেন। সুগন্ধা বলেছে সামিয়ার এক কথা, অনার্স পাস না করা অবধি পড়ালেখা ছাড়ার চিন্তাও করা যাবে না। বিষয়টা বেশ ভালো লেগেছে ইরামের। আদতে সুগন্ধা নিজেকে যেমন প্রদর্শন করে অভ্যস্ত, তার চাইতে বহু গুণ স্মার্ট। সেটাই কয়েকদিনই বুঝে গিয়েছে সে। ল্যাপটপটা সামিয়ার, বাড়িতেই থাকে। তিনি খুব একটা ব্যবহার করে না। ইরাম আজকেই চেয়ে নিয়েছে। এই মুহূর্তে সে বসে বসে নিজের লিঙ্কডইন প্রোফাইল সাজাচ্ছে। চাকরি এবং ক্যারিয়ারের ক্ষেত্রে বেশ কার্যকরী একটা স্থান। প্রোফাইলের কাজ শেষ হয়ে গেলে ইরাম ল্যাপটপ বন্ধ করে দিচ্ছিল। তবে হঠাৎ কি যেন একটা মনে পড়লো তার। সুগন্ধের থেকেই জেনেছে আজকাল খুব ব্যবহার করা হয় কিছু এআই প্রোগ্রাম। গুগল থেকে তেমন একটা প্রোগ্রামে ঢুকে সে মনোযোগ দিয়ে টাইপিং করলো সিচুয়েশনশিপ কি। যতক্ষণ প্রোগ্রামটি তথ্য খোঁজার সময় নিচ্ছে, ততক্ষণ ইরাম তাকিয়ে তাকিয়ে ভাবলো বানানটা ঠিক করে লিখেছি কিনা। সুগন্ধার সাহায্য নেবে, কিন্তু দরকার পড়লো না। প্রোগ্রামটি উত্তর করছে। সিচুয়েশনশিপ হলো এমন এক ধরনের সম্পর্ক যেখানে দুজন মানুষের মধ্যে ঘনিষ্ঠতা বা আবেগ থাকে, কিন্তু সম্পর্কটা স্পষ্টভাবে প্রেম বা কমিটেড রিলেশনশিপ হিসেবে নির্ধারিত নয়। ইরামের মাথা করতে শুরু করলো, কি এমন আবার কোনো সম্পর্ক হয় ঘনিষ্ঠতা থাকবে আবার প্রেম হয় না কিভাবে? প্রেম না হলে ঘনিষ্ঠতা থাকে কিভাবে? তার মাথায় ঢুকলো না। সে আবারও টাইপ করলো, বেঞ্চিং কি? বেঞ্চিং হলো ডেটিং রিলেশনশিপের একটা টার্ম, যেখানে কেউ তোমাকে পুরোপুরি রিলেশনশিপে রাখবে না, আবার পুরোপুরি ছেড়েও দেয় না, মানে ব্যাকআপ হিসেবে রেখে দেয়। তুমি যেন রিজার্ভ প্লেয়ার, প্রয়োজন হলে ডাকবে, না হলে সাইডে বসিয়ে রাখবে। ইস ছি! না চাইতো ইরামের মুখ ফসকে বেরিয়ে গেল। সুগন্ধা মাথা তুলে তাকালো, কোনো সমস্যা পা? ফরকে গিয়ে দ্রুত সব কেটে ল্যাপটপ বন্ধ করে ইরাম সোজা হয়ে বসলো। বলল, তোমাদের জেনারেশনটারই সমস্যা। সুগন্ধা অবাক নয়নে তাকিয়ে রইল। ব্যাপারটা কি হলো? সে বিনা দোষে কথা শুনলো কেন? ইরাম অবশ্য ব্যাখ্যা দিল না তাকে। এমন সময় হুট করে বড় গাড়ির হর্নের আওয়াজ ভেসে এলো। ইরাম মেঝে থেকে ইজানকে কোলে তুলে বাইরে এসে দাঁড়াতেই অবাক হয়ে দেখলো একটা ছোটখাটো মালবাহী ভ্যান দাঁড়ানো। ভেতর থেকে ধরাধরি করে আসবাবপত্র নামাচ্ছে কয়েকজন লোক। একটা সোফার মতন দেখতে আসবাব, একটা লম্বাটা ট্রলি, তার মাথায় আবার ছোট ছোট খেলনার মতন কিসব যেন ঝুলছে। কাজের তদারকি করছেন সামিয়া। তিনি দুপুরের পর হাসপাতালে গিয়েছিলেন, একেবারে গাড়ি নিয়েই ফিরেছেন। ইরাম শাশুড়ির কাছে গিয়ে দাঁড়ালো, এইসব কি খালামণি? মুছিয়ে আসলেন সামিয়া। প্রয়োজনীয় জিনিসপত্র তোর লাগবে। আঙুল তুলে সোফার মতন জিনিসটিকে দেখালেন তিনি। ওটা নার্সারি গ্লাইডার, অনেকে ফিডিং চেয়ারও বলে। ব্রেস্ট ফিড করানোর সময় ওটাতে বসবি। আর একটা টেবিল, ওখানে ডাইপার চেঞ্জ করবি। ইরাম হতবাক হয়ে তাকিয়ে রইল। মা হতে এতগুলো জিনিসের প্রয়োজন তার জানা ছিল না কখনো। তবে এসব ঠিক প্রয়োজন নয়, বরং জায়গাটাকে আরামদায়ক করার প্রচেষ্টা মাত্র। স্বামী একজন ডাক্তার, যদিও শিশু বিশেষজ্ঞ নন, তবে তিনি ভালো মতোই জানেন একজন মা এবং তার সন্তানের কেমন যত্নের প্রয়োজন। কিছুক্ষণের মাঝেই আধুনিক আসবাবে সাজানো সাইবারের বেডরুমটা পূর্ণ হয়ে উঠল অনাকাঙ্ক্ষিত সব জিনিসপত্রে। বিছানার একপাশে ফিডিং চেয়ারটা রাখা হলো, তার সাথে টেবিলটা, বেশ কিছু ড্রয়ার সম্বলিত ওয়ার্ড্রপ, তাতে বাচ্চাদের ন্যাপকিন, ডাইপার, অনেক ধরনের ফিডার, টেম্পারেচার ফ্ল্যাক্স, সঙ্গে ব্রেস্ট পাম্প। এমন কিছু নেই যে স্বামী বাদ রেখেছেন। লোকগুলো প্রায় 1 ঘন্টা সময় নিয়ে রুমটা সাজিয়ে গুছিয়ে দিয়ে গেল। ইরাম একপাশে ইজানকে কোলে নিয়ে দাঁড়িয়ে দেখল কিভাবে সাইবানের রুমের বেপরোয়া ভাবটা এক লম্হায় পরিবর্তিত হয়ে গিয়েছে। সবকিছু গোছগাছ হয়ে গেলে সামিয়া বললেন, আমি আমার ছাত্রের সঙ্গে কথা বলে রেখেছি। ও একজন খুব ভালো পেডিয়াট্রিশিয়ান। কালকের অ্যাপয়েন্টমেন্ট বুকড। তুই আর সাইবান ইজানকে নিয়ে যাবি, কেমন? তিনি বলা শেষ করতে না করতেই রুমের দরজার কাছে উদয় হলো সাইবান। মাত্র বাইরে থেকে ফিরেছে। নিজের জ্যাকেট খুলতে খুলতে বলতে গেল, মেয়েদের মন আর 5.5 প্যাচের জিলাপি একই, কোনো পার্থক্য? আমার রুম! সাইবানের চিৎকারে কেঁপে উঠলো চারপাশ। ইরাম আগে থেকে প্রতিক্রিয়া আন্দাজ করে ছেলের 2 কানে আঙুল দিয়ে রাখলো। পা ফেলে থপথপ করে ভেতরে ঢুকলো সাইবান। আশেপাশে তাকিয়ে মাথা চেপে ধরলো এমন ভাবে যেন তার সামনে তার পৃথিবীটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়েছে। মাই ফাকিং রুম!
সামিয়া ভ্রুকুটি করলেন। মুখে লাগাম দেওয়া শিখ এখন, এক বাচ্চার বাবার মুখে এমন ভাষা মানায় না। ড্যাম ব্রো, ড্যাম ড্যাম ড্যাম, শিট শিট শিট। একটি হতাশের নিঃশ্বাস ফেললেন সামিয়া। এই ছেলেকে নিয়ে কোথায় যাওয়া যায় সামিয়া জানে না। সাইবান হন্যে হয়ে এদিক সেদিক ছুটে দেখলো সবকিছু, কিভাবে তার গেমিং সেট আপ চেপে দিয়ে সেখানে অন্য আসবাব বসানো হয়েছে, কিভাবে তার স্বাদের সাউন্ড বক্সগুলো সরে সেখানে ফিটিং চেয়ে রাখা হয়েছে, সবকিছু। ইরম অবস্থা দেখে সামিয়ার কাছে ঘেসে ফিস ফিস করে বলল, মনে হয় এমনটা না করলেও হতো, বেচার অনেক সাধের রুম। তুই চুপ থাকতো, বিয়ে হতে না হতেই স্বামীকে দরদ দেখাবি না। শোন, তোর সামনে যে পাগলা বাবার মতন ছুটোছুটি করছে, ওটাকে তোর হাতের পুতুল বানাতে হবে। চাবি দিবি ঘুরবে, চাবি বের করবি থেমে যাবে। ইরম নাচে তো ফিক করে হেসে ফেললো। ঠিক এমন সময় তার কোলে থাকা ইজান নড়ে চড়ে উঠলো, আঙুল চুষতে চুষতে গঙ্গাতে লাগলো। ইরমের বুঝতে বাকি রইল না কি হয়েছে। ওহ, আমি ওকে চেঞ্জ করিনি বলে সে বাথরুমের দিকে যাচ্ছিল, কিন্তু সামিয়া থামিয়ে দিলেন তাকে। এই না না, এইখানে রাখ, সাইবানকে করতে দে, ওর শেখা দরকার আছে। এমনিতেও রুম হারানোর শোকে আদমার সাইবান। এই কথা শুনে তরকারি লাফিয়ে উঠলো সে, মুখে ভর করলো তীব্র আতঙ্ক। খবরদার ব্রো, আমি ওসব হাগো মতো পরিষ্কার করতে পারবো না, একদম না। ড্যাম, ওহ ড্যাম, ডিয়ার গড অফ হ্যাভেন, হেয়ার মেক অল। সামিয়া তীক্ষ্ণ চোখে তাকালেন ছেলের দিকে, তারপর আদেশ করলেন, যা ইরম, ওই টেবিলের উপর রাখ, ডাইপার আছে, শিখিয়ে দে ওকে কিভাবে করিস। ইরম মানতে না চাইলো, সে ভীষণ বিনোদন পাচ্ছে। সাইবানের মুখটা একেবারে দেখার মতো হয়েছে। ইজানকে সাবধানে সে টেবিলের উপর শুয়ে দিল, অতঃপর আগের কাপড়ের ন্যাপিটা খুলে ফেললো। ছোট ছোট হাত ছড়ে ট্যাপ ট্যাপ করে সাইবানের দিকে তাকিয়ে ইজান শব্দ করে উঠলো, ব্যা ওয়াক ওয়াক। মুখে হাত চেপে দিল সাইবান। আশেপাশে কিছু না পেয়ে একটা কাপড়ের ক্লিপ তুলে নিজের নাকে আটকে ফেললো। পোটলা খায় দুধ আর হাগে একদম বোম। ইরম আর পারলো না, ওই অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে শুরু করলো সে। সামিয়াকে মুখ টিপে হাসছেন দৃশ্য দেখে। হাসতে হাসতে ইরম হাত দাঁড়িয়ে বলল, একটা ডাইপার দাও। সাইবান ডাইপার সেকশন থেকে পরিষ্কার ডাইপারটাও এক আঙুলে তুলে এমন ভাবে মুখের সামনে তুলে ধরলো যেন পৃথিবীর সবচেয়ে কদর্য কিছু ধরেছে। ঘৃণায় চোখ মুখ বাঁকিয়ে বমি পাচ্ছে এমন ভঙ্গিতে সে হঠাৎ বলে উঠলো, হতে চেয়েছিলাম সুগার ড্যাডি, ভাগ্য হাতে ধরে দিল বাচ্চাই নাপি। আইয়া কিয়া। লাফিয়ে উঠলো ইজান। ইরম ওয়েট টিস্যু দিয়ে তার ত্বক মুছে দিয়েছিল। হাতে না রেখে আধ মুছে টিস্যুটা ছুটে গিয়ে পড়লো একেবারে সাইবানের হাতের ওপর। দুনিয়া উল্টে গেল ছেলেটার। হাহাকার করে উঠলো, ইয়া খোদা, ইটস মি অ্যাগেইন। জবাব চাই আমি, আমার সঙ্গে তোমার কিসের দুশ্মনী? আজকে ইজানকে ডক্টর দেখানো হবে, তাই বেশ সকাল সকালই উঠে পড়েছে ইরম। হিসেব মতে আজ তার বিয়ের দ্বিতীয় দিন, তবে বিশেষ কোনো অনুভূতি নেই তার মাঝে। গোটা চিন্তায় ছেলেকে ঘিরে। ফ্রেশ হয়ে ইজানকে খাইয়ে তৈরি করে নিজেও রেডি হয়ে নিল সে। বিয়ের উপহার হিসেবে বেশ কয়েকটি নতুন শাড়ি পেয়েছে, সেগুলো থেকেই গাঢ় বেগুনি রঙের একটা বাছাই করে পরলো। গোসল করে নিয়েছে, তাই চুলগুলো হালকা ভেজা, সেগুলোই খোলাই রাখলো। অতপর ইজানকে কোলে তুলে সিঁড়ি বেয়ে পায়ে পায়ে নেমে এলো নিচে। নাস্তার টেবিল সাজানো হয়েছে। সামিয়া আর সারিকা খেতে বসেছে। সারিকার স্বামী মিশেল গতকালই চলে গিয়েছেন, তাদের ফ্ল্যাটের ইন্টেরিয়রের কাজ চলছে, ভাঙাচোরা ব্যাপার, তাই বউকে বেশ কিছুদিন বাপের বাড়িতেই রাখবে। সে নিজে সপ্তাহে একবার দুবার করে আসবে। তাই বলতে গেলে সারিকা একটা দীর্ঘ সময়ের জন্য এই বাড়িতেই থাকতে চলেছে। ইরমের বিশেষ কোনো মতামত নেই সম্পর্কে, তবে মেয়েটার সামনে থেকে সাবধান হয়ে চলতে হবে। ইরম সামিয়াকে সালাম দিয়ে চেয়ার টেনে বসলো। সুগন্ধা তার প্লেট তৈরি করে হাত মুছে বলল, আপা আপনি খান, আমি রেডি হয়ে আনি। নিজের রুমের দিকে চলে গেল মেয়েটা। সামিয়া দ্রুত খাচ্ছেন। হাসপাতালে যাওয়ার তাড়া আছে, তবুও চোখের চশমাটা ঠিকঠাক করে তিনি শুধালেন, কি ব্যাপার? সাইবানকে দেখছি না যে, রেডি হয়নি এখনো, যাবে না তোমাদের সাথে? জানি না, ঘুম থেকে উঠে রুমে দেখিনি। সে কি, ওকে আমি কাল রাতে পই পই করে বলে দিলাম আজকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে। তোমার ছেলেকে গোয়ালের গরু, সে তো পাগলা ঘোড়া, তাকে শিকল দিয়ে বেঁধে রাখা যায় না। সারিকা মন্তব্য করলো। কাঁটা চামচ দিয়ে দই মেশানো ফ্রুট সালাদ খাচ্ছে সে। তবে ইরাম নরদের কথাটা গায়ে মাখলো না। ইজানকে ওর ওপর বসিয়ে দোলাতে দোলাতে খানিকটা পাউরুটি ছিঁড়ে মুখে দিল। অতপর তাকালো সামিয়ার দিকে, নরম অথচ আত্মবিশ্বাসী গলায় বলল, খালামণি, আমার মনে হয় আলাদিনকে কিছুটা সময় দেওয়া উচিত। সামিয়া ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। ইরাম গতকাল রাতেও একই কথা বলেছে। ইজানকে ডাইপার পরাতে গিয়ে সাইবান প্রায় বমি করে দিচ্ছিল। দেখে এসে পরে আর তাকে কিছু করতে দেয়নি। সাইবানও বুঝি হাঁফ ছেড়ে বেঁচেছে। সামিয়াকে চেয়ে থাকতে দেখে ইরাম ব্যক্ত করল,
এই বিয়েটা ওর মনের খুশিতে হয়নি। উপরন্তু একটা বাচ্চা সামলানো চারটিখানি কথা নয়। আলাদিনের বয়স কম, ওর মাঝে এখনো দায়সারা দায়িত্বজ্ঞানহীন ভাবটা রয়ে গিয়েছে। এই জন্য ওকে দোষ দেওয়া যায় না। স্বাভাবিকভাবেই ওর সময় লাগবে। আমরা ওকে নিস্তার দিই কেমন? তাছাড়া আমার মনে হয় না আমার বিশেষ কোনো সাহায্যের প্রয়োজন আছে। আমার ছেলেকে আমি নিজেই সামলাতে জানি। আলাদিন নিজ থেকে না চাইলে ওকে ঘাটানোর দরকার নেই। অদ্ভুত হলেও সত্য, আপুর এই কথাটার সাথে আমি একমত। তুমি সায়ের ওপর অনেক বেশি চাপ দিয়ে ফেলছো মম। বউ কি জিনিস সেটা বোঝার বয়সই যার হয়নি, সে আবার বাচ্চা পালন করবে কিভাবে? সারিকা নির্দ্বিধায় নিজের মতামত জানালো। একটা দীর্ঘ শ্বাস ফেলে সামিয়া পরক্ষণেই চশমাটা খুলে খানিক থম মেরে বসে রইলেন। ইরাম একটা গোটা পাউরুটি শেষ করে দ্বিতীয়টা খাচ্ছিল, তখনই তিনি মুখ খুললেন। তোরা সবাই আমাকে নিষ্ঠুর মা মনে করিস তাই না? সারিকার চামচ থেমে গেল। অপরদিকে ইরাম চিবানো ভুলে বসলো। উভয় প্রসারিত নয়নে দেখলো সামিয়াকে, যে বেশ হতাশ দেখাচ্ছে। আমি নিজেও জানি ওর ওপর আমি চাপ দিচ্ছি। ইরাম, তুই হয়তো ভাবছিস শুধু তোর ভালো কথা ভেবেই আমি এই বিয়েতে জোরে জোরে করেছি। বিষয়টা কিন্তু এমন না। আমি স্বার্থপর। আমি নিজের ছেলের জন্যও করেছি। না চাইতো সারিকা আর ইরাম একে অপরের দিকে তাকালো। উভয়ে আবার দৃষ্টি ফিরিয়ে নিল। সামিয়া একটু সময় নিয়ে বলতে শুরু করলেন। সাইবানাকে এমন ছিল না। তুই তো জানিস ইরাম, তুই তো ওকে ছোটবেলা থেকে দেখেছিস। একটা ভদ্র মিষ্টভাষী বাচ্চা ছিল। হ্যাঁ, রাগটা ঠিকই নাকের ডগায় রাখতো, কিন্তু বর্তমানের মতো এত সিরিয়াস অবস্থা ছিল না। হঠাৎ কি জানা হলো, সবকিছু বদলে গেল। আমার ব্যস্ত জীবন, বাইরে সময় দেওয়া হয়েছে খুব কম। বলতেও পারবো না কিভাবে, কোন দিন, কেন আমার ছেলেটা একটু একটু করে অন্যরকম হয়ে গেল। আমি বলবো না ও এখন খারাপ হয়ে গিয়েছে বা বিগড়ে গিয়েছে, কিন্তু লাগাম ছাড়া হয়ে পড়েছে, বেপরোয়া, আনসিরিয়াস। জীবন নিয়ে ওর কোনো প্ল্যানই নেই। ওকে জিজ্ঞেস করলেই শুধু বলে, আজকের জন্য বাঁচি, কালকের কথা ভেবে লাভ কি? চুপ করে রইল ইরাম। কেন যেন তোর খারাপ লাগছে। সাইবানের ওই পরিবর্তনের সময়টা সে দেখেনি, অনুভবও করেনি। সোজা ছোটবেলা থেকে বড়বেলায় দেখছে। কিভাবে বোঝা সম্ভব? কিন্তু সামিয়া সবটাই চোখের সামনে দেখেছেন নিজে। তাই মা হিসেবে তার চিন্তাটা স্বাভাবিক। সামিয়া ব্যাগ থেকে কাপড় বের করে নিজের চশমাটা মুছতে মুছতে বললেন, সাইবানের চিন্তাধারা আধুনিক লেভেলের। ওকে বুঝতেই আমি এই জেনারেশনের সাথে তাল মিলিয়ে চলা শিখেছি। অতঃপর বুঝেছি ওদের কাছে এমন অনেক কিছুই স্বাভাবিক যা আমাদের কাছে অস্বাভাবিক। ছেলে মানুষ, কারণ অকারণে না করা যায় না। সবসময় চোখে চোখে রাখা যায় না, ধরে বেঁধেও রাখা যায় না। আমি চাইও না। একটা মানুষ মুক্ত, স্বাধীন, তাকে অন্যের অনুশাসনে আনার কোনো মানে হয় না। তাই আমি সবসময় চেয়ে এসেছি, যদিও বা আমি না পারি, তবে ওর জীবনে এমন কেউ আসুক যে ওকে বাস্তবতা শেখাবে, ওকে ওর মতন করে বুঝতে পারবে, ওকে সামনে রাখতে পারবে। আমি চেয়েছি আমার ছেলেটা একটু পরিবার আসক্ত হোক। যখন তুই আমার কাছে এলি তখন মনে হলো তোর থেকে অভিজ্ঞ মানুষ হয় না। তুই জীবনটাকে অনেক রঙে দেখেছিস, অনেক লড়াই করেছিস। তাই হ্যাঁ, এই বিয়েটা যতখানি তোর আর তোর ছেলের ভালোর জন্য দিয়েছি, ঠিক ততখানি আমার নিজের ছেলের জন্য। থামলে সামিয়া কয়েক মুহূর্ত নিঃশব্দ বসে রইলেন। তারপর গ্লাস থেকে বেশ অনেকটা পানি পান করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তবে হ্যাঁ ইরম, তুই ঠিকই বলেছিস। আমি হয়তো কম সময়ে বেশি আশা করে ফেলেছি। দায়িত্ব শিখতে, বুঝতে আর পালন করতে সময় লাগে। আমি আর এসব বিষয়ে হস্তক্ষেপ না করার চেষ্টা করব। আচ্ছা, তুই তাহলে যা। হাসপাতালে আজ আমার অনেক লম্বা ডিউটি। আমি না হয় সময় বের করে তোর সাথে। না না, দরকার নেই খালামণি। এই যে সুগন্ধা গেল রেডি হতে, ওকে নিয়েই যাব। তাছাড়া গাড়িতে তো যাবো আসবো, তুমি চিন্তা করো না। সামির দ্বিমত করলেন না। ফোন এসেছে জরুরি। সেটা রিসিভ করে কানে লাগিয়ে ব্যাগ হাতে হাঁটা দিলেন বাড়ির বাইরের দিকে। সারিকা আর বেশিক্ষণ টেবিলে থাকলো না। নিজের মায়ের কথাগুলো তাকেও ভাবুক করে তুলেছে বোধহয়। ইরম চেয়ারে বসে ধীরে সুস্থে নাস্তা শেষ করলো। অতপর সুগন্ধাকে নিয়ে ঘন্টাখানেক বাদে বেরোলো অ্যাপয়েন্টমেন্টের উদ্দেশ্যে। সমুদ্র থেকে ভেসে আসা নোনা বাতাস শরীরে লাগলে আলাদা একটা অনুভূতি হয়। সুবিশাল সমুদ্রের সামনে নিজেকে তুচ্ছ লাগে, অথচ মনটা হয় ফুরফুরে। বালি দ্বীপের সমুদ্র সৈকতে বালির আস্তরের উপর শুয়ে প্রকৃতির মায়া উপভোগ করতে বেশ লাগছে অরণ্যর। তার সঙ্গিনী এসকর্ট মেয়েটা চেয়ারে বসে সানস্ক্রিন মাখছে শরীরে। বিদেশিনীর পরনে সি বিচে ব্যবহৃত অতি ছোট সাইজের পোশাক। ওটাকে পোশাক না বলে অবশ্য অন্তর্বাস বলাই শ্রেয়। অরণ্য তাকিয়ে থাকলো। গতকাল সারা রাত একসাথে কাটানোর পরও বিশেষ কোনো টান আসছে না। কোনো জিনিস একবার ব্যবহার করে ফেললেই আবার তার ভালো লাগে না। অথচ একটা জিনিস আছে যেটার প্রতি সে চরম আসক্ত,
এবং এই মুহূর্তে অনেকখানি রুষ্ট। ইরাম খেলতে চাইছে তার সঙ্গে, মেয়েটার দম আছে বলতে হয়। বেশ, তবে ইরামের সঙ্গে তার মতো করেই খেলা হবে। মেয়ে মানুষ আজ হোক কাল হোক ভাঙবি। অরণ্য শুধু বসে বসে সেই ভাঙার অপেক্ষা করবে। ইরামকে তার কাছে ফিরে আসতেই হবে। অরণ্য নিজে আনবে না, নিজের ইচ্ছায় দুই পায়ে হেঁটে হেঁটে আসবে তার দুয়ারে। এর চাইতে মধুর কোনো দৃশ্য হয় না। যে পায়ে হেঁটে আসবে সেই পা দুটোকে সে সেদিন রাতে কাঁধের ওপর উঠিয়ে নেবে, বুঝিয়ে দেবে এতদিন যাবৎ ইরাম কি মিস করে গিয়েছে। মনে গেট ইন্টু ওয়াটার। অরণ্য উঠে বসে বিদেশিনীকে শুধালো। মেয়েটি মাথা নাড়ল। নো ওয়ে, আই এম নট রিস্কিং মাই স্কিন। শুট ইয়োরসেলফ। অরণ্য উঠে দাঁড়ালো, হাফ হাতা রঙিন শার্টটা খুলে রেখে উদম শরীরে হেঁটে হেঁটে পানির কাছে গিয়ে দাঁড়ালো। নোনা জল তার পা ছুঁয়ে গেল। বিরাট হেসে সে ডাইভ দিল। বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর পানি থেকে মুখ তুলল সে। সমস্ত শরীর বেয়ে টপ টপ করে গড়ানো পানির ফোঁটাগুলো সূর্যের আলোয় চিকচিক করতে লাগলো। পেটানো শরীরের মাংসপেশিগুলো ফুলে ফেপে উঠল তার প্রতিটা কদমের সঙ্গে। কালো চুলগুলো লেপটে রইল কপালে। হালকা দাড়ি গজিয়েছে কয়েকদিনে। রুক্ষ ধুতিতে হাত ঘষে সে খেয়াল করলো বিচের অন্যান্য কিছু রমণী তাকিয়ে দিচ্ছে, কেউ বা লুকিয়ে, কেউ আবার কোনো রাগ ঢাক বাদে। বাঁকা হাসি ফুটলো অরণ্য ঠোঁটে। সে জানে ফিরে যাওয়ার পথে এদের মধ্যে অনেকেই তার সঙ্গে কথা বলতে চাইবে। আয়ন, আয়ন। নিজের সৌন্দর্য নিয়ে বেশিক্ষণ সুখসাগরে ভাসতে পারল না অরণ্য। বিচে দাঁড়ানো তার বিদেশিনী অ্যাসকর্ট এক হাতে একটা ফোন তুলে লাফাচ্ছে। ওটা অরণ্যর ফোনই। অরণ্যর নামটা বিদেশিরা উচ্চারণ করতে পারে না বিদায় সবসময় বিকৃত করে ফেলে। অরণ্য উঠে এলো, এক হাতে চুল ছাড়তে ছাড়তে মেয়েটার দিকে গিয়ে নিজের ফোনটা খপ করে হাতে নিল। দেশ থেকে কল এসেছে। চেয়ার থেকে তোলে তোলে কাঁধে ছড়িয়ে সে রিসিভ করলো ফোন। বলো। ওপাশ থেকে কিছু একটা বলা হলো। সবকিছু শুনে খেপে যাওয়ার বদলে অরণ্যর ঠোঁটের হাসিটা আরো বিস্তৃত হলো, ধারণ করলো এক অশুভ রূপ। কেউ দেখলো না সূর্যের আলোর প্রতিফলিত হয়ে তার চোখ জোড়া কেমন হিংস্র জন্তুর মতো জল জল করে উঠল। শিকারি শিকারের গন্ধ পেলে ঠিক যেমন করে অরণ্যর মাঝেও তেমন অভিব্যক্তি ফুটে উঠেছে। জিভে নিজের ঠোঁট লেহন করে নিয়ে অরণ্য বলল, আই সি। ফোনটা কান থেকে নামিয়ে স্ক্রিনের দিকে তাকালো। তাহলে তুমি এইভাবে আমার অ্যাটেনশন আদায় করতে চাও ডার্লিং? বেশ, তোমার পাওনা অ্যাটেনশন তোমাকে দেওয়া হবে খুব শীঘ্রই। জাস্ট ওয়েট ফর মি মাই ওয়ার্ল্ড। ইসানকে চেক আপ করানো হয়েছে। ডক্টর বেশ কিছু উপদেশ দিয়েছেন। আপাতত নতুন পরিবেশ বলে ইসান মাঝে মাঝে ছটফট করছে, এমনটি বলা হয়েছে। মানিয়ে নিতে সময় লাগবে। বাকিটা রিপোর্ট এলে বোঝা যাবে। দুপুর হয়ে গিয়েছে প্রায়। ইরাম চেম্বার থেকে বেরিয়ে করিডোর ধরে হাঁটছেন। তার পাশে সুগন্ধা। ইসান প্রতিদিনকার তুলনায় একটু বেশিই শান্ত আছে। ডক্টরের সামনেও তেমন হম্বিতম্বি করেনি। ইরামের বুকে মুখ গুজে পড়ে আছে। চেম্বারের বাইরে আরো মানুষ অপেক্ষা করছে। সকলেই ছোট ছোট শিশু, একদম বেশি ছোট কিংবা নবজাতক শিশুদের সঙ্গে মা বাবা দুজনই এসেছে। এই তো ইরাম বের হতেই এক তরুণ দম্পতি তাদের 2 মাসের বাবাকে নিয়ে চেম্বারে ঢুকলো। দৃশ্যটা মনোরম, তার সঙ্গে আবেগঘন। একজন শিশুর দায়িত্ব উভয় পিতামাতার। যে কোনো প্রয়োজনে উভয়ের উপস্থিতি শুধুমাত্র দম্পতির বন্ধনে শক্ত করে না, বরং শিশুর জন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। কারণ সে নিজের চোখে দেখে বড় হয় তার পিতামাতার মাঝে সুসম্পর্ক আছে, সেটাই সে ভবিষ্যৎ জীবনে অনুকরণ করে। মলিন এক হাসি ফুটল ইরামের ঠোঁটে। ইজানের বাবা মানুষটা মোটেও কোনো উজ্জ্বল দৃষ্টান্ত নয়। ওই লোকটাকে এখানে সে কামনাও করে না। তার ছায়া ইজানের ওপর পড়ুক সেটাও চায় না। তবে ইজান যে কোনো প্রকার সুস্থ সম্পর্কের বন্ধন দেখা ছাড়াই বড় হতে চলেছে সেটা তার কাছে স্পষ্ট। আপা, গাড়িটা একটু সুপার শপের সামনে থামাইতে বললেন তো। ওইখানে মাশরুম পাওয়া যায়। আজকে আমি আপনার মাশরুমের স্যুপ করে খাওয়াবো, অনেক মজা। সুগন্ধা নিজের কথা বলে যাচ্ছে, ইরামের শুনতে ভালোই লাগছে। করিডোরের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে তারা প্রায়। ঠিক এমন সময় সামনের দৃশ্য লক্ষ্য করে ইরামের পদক্ষেপ থেমে গেল। করিডোরের শেষে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সাইমন। একটা ওভারসাইজড হাফ হাতা টি শার্ট আর ঢোলা ট্রাউজার পরনে। চুলগুলো হালকা ভেজা ভেজা ঘেমে গিয়েছে, কপালে ছড়িয়ে আছে। আইব্রো পিয়ার্সিংটা চিকচিক করছে। এক হাতে ফোন ধরা, কিছু একটা করছে অত্যন্ত মনোযোগ দিয়ে। ইরাম থেমে দাঁড়াতেই মুখ তুলে তাকালো সে। তারপর ফোনটা ট্রাউজারের পকেটে ঢুকে ধীরে ধীরে এগিয়ে এলো। তুমি এখানে? অবাক না হয়ে পারল না ইরাম। সাইমন মাথা কাত করে দেখলো তাকে, তারপর জিজ্ঞেস করলো, কেন? শাহরুখ খানকে আশা করেছিলেন? না, অনুরাগকে আশা করেছিলাম।
ভালো আর হ্যান্ডসাম ছেলে। ইরম যায় না হুট করে সে এমন জবাব কেন দিল। সাইবানকে দেখতে দেখতে ছেলেটার প্রভাব তার নিজের ওপরও পড়তে শুরু করেছে বোধহয়। অনুরাগের কথা শুনে ভ্রু কুঁচকে ফেলো সাইবান। তার চোখ মুখের শান্ত ভাবটা হুট করে অশুভ হয়ে উঠল। শুধু অনুরাগ কেন, স্যালারি আর ওর বাচ্চাটা কি দোষ করেছে? ওদেরও আশা করতেন। না না, শুধু ওদের কেন, পুরো পাড়া মহল্লাকে আশা করতেন। পৃথিবীর সকল মানুষকে আশা করতেন। পৃথিবীর বাইরে মঙ্গলের মঙ্গোলিয়ানদেরও আশা করতেন। AF-51 থেকে এলিয়েনদের আশা করতেন। ভাইজান থামেন থামেন, যে হারে আগাইতেছেন নাসার আগে আপনি মহাবিশ্বের বাইরে বাইর হয়ে যাবেন। সুগন্ধার দিকে কটমট করে তাকালো সাইবান। জরিনার আম্মা সকিনা পটকি দিয়ে চটকে ফেলবো একদম। আমি এবার নারী পুরুষের সমান অধিকারে বিশ্বাসী। পরে শাহবাগে গিয়ে গলা ছিঁড়লে লাভ হবে না, দেখিস কিন্তু। পরক্ষণেই ইরামের দিকে ঘুরে দাঁড়ালো সে। আর আপনি স্বামী আসবে না তো কোন খাদানের খুনি আসবে আপনার কাছে শুনি? ও বাবা, স্বামী আমার আছে? বুঝতেই পারিনি। এরা মজা করলো। সাইবানকে খেপতে দেখে বেশ ভালো লাগছে তার। তেজকে হাসি ছুঁয়ে গেল বান্দের ঠোঁটে। আশেপাশে মানুষের উপস্থিতির কোনো পরোয়া না করে হুট করে ঝুঁকে এলো সে। সুগন্ধার বড় বড় রসগোল্লার মতন চোখের দৃষ্টি উপেক্ষা করে ইরামের কানে সে ফিস ফিস করলো। বুঝতে পারছেন না নাকি বুঝতে চাইছেন না? সাইবানের একটি হাত উঠে এলো ইরামের কাঁধে। ভাঁজ করে তুলে দেওয়া তার শাড়ির আঁচলটি আঙুলে ছুঁয়ে দিয়ে যুক্ত করলো, ডোন্ট ট্রাই টু প্লে উইথ ইউর হাবি, আই এম দ্য কোচ অফ দিস গেম, মিসেস বেগুনি। থক করে বুকের ভেতর একটা কাঁপুনি হলো ইরামের। ঠোঁট জোড়া অনুভাবে ফাঁক হয়ে পড়ল। প্রসারিত দৃষ্টিতে দেখল সে সাইবানকে। বৃদ্ধাঙ্গুলে অধর ঘষতে ঘষতে আপাদমস্ত খুঁটিয়ে খুঁটে ইরামকে দেখছে সে। চোখাচোখি হতেই জিভ গালে ঠেকে অদ্ভুত ভঙ্গিটা করলো সে। একেবারে বাজে অভ্যাস, ভয়ানক অভ্যাস। গাড়িতে পায়ে হেঁটে যাবেন নাকি শাড়িতে কোলে তুলে নেব? ইরামের গাল দুটো হালকা লাল হয়ে উঠল, এইটুকুই। সে বেশি অনুভূতি দেখালো না। দ্রুত এগুলো করিডোর ধরে পেছনে নীরবে হাসতে হাসতে এলো সাইবার। তার নয়ন জোড়া ঘুরপাক খেতে লাগলো সামনে হেঁটে চলো ইরামের বেগুনি শাড়ি জড়ানো অবয়বে। ড্রাইভারের পাশে বসলো সুগন্ধা, পেছনে ইরামের সাইবার। সুগন্ধার কথা মতো সুপার শপের সামনে থামা হলো। বেচারি ড্রাইভারকে সঙ্গী বানিয়ে নাচতে নাচতে পছন্দের মাশরুম গীতে চলে গেল। গাড়ির ভেতরে এখন শুধু সাইবান আর ইনাম। ইজন ইরামের কোলে নড়াচড়া করছে, আশেপাশে দেখছে কৌতূহলী দৃষ্টিতে। বাইরে গেলেই সে এমন করে। ইনাম ছেলেকে দোলাতে দোলাতে হঠাৎ জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো রাস্তার এক পাশে ভুট্টাওয়ালা বসেছে। তার মনে পড়লো কলেজ ভার্সিটি যাওয়ার সময় এভাবে ভুট্টা খাওয়া হতো। বিকেলে ভাইদের নিয়ে বেরোলে দুজনই বায়না ধরতো। পুরাতন স্মৃতিগুলো তাকে নস্টালজিক করে তুলো মুহূর্তেই। সাইবান আর চোখে দৃশ্যটা খেয়াল করেছে। দ্বিতীয় কোনো কথা না বলেই গাড়ির দরজা খুলে সে বাইরে পা রাখলো। পোটলার দাঁত হয়নি তো কি হয়েছে, পোটলার মায়ের তো হয়েছে। তার সামনে আমার চিঙ্গিস ফেল। বলেই সে হাত বাড়িয়ে দিল ইরামের দিকে। ভুট্টা চলবে? ইরাম প্রথমটায় সাইবানের বাড়িয়ে দেওয়া হাতের দিকে অপলক চেয়ে রইল, পরক্ষণে হাত ধরলো। এই নিয়ে দ্বিতীয়বার হাতটা ধরা হলো তার। সাইবান আর ইরাম দুজনে খেতে ভুট্টাওয়ালার কাছে গিয়ে দাঁড়ালো। মামা, 4টা ভুট্টা। 4টা কেন? ইরাম সাইবানকে জিজ্ঞেস করতেই ফ্লো তুলে বলল, বাবারে, ড্রাইভারের সকিনা, জয়রার আম্মা সকিনা আমার পেট কেটে ভুট্টা বের করে খাবে। ওকে না দিলে। ওকে চেনেননি আপনি? যা, মেয়েটা অতটাও খারাপ না যতটুকু তুমি মনে করো। নতুন নতুন তো আপনাকে শরম পেয়েছে, 2 দিন ওয়েট করুন। ওর নাগিনী রূপ এই বেরোলো বলে সারাদিন নাগিন সিরিয়াল দেখলে তো এমনই হবে। এইরকম ফিক করে হেসে ফেলো। বাড়ির মালিকের সঙ্গে সেখানে এক প্রকার আশ্রিত প্রেমের এমন দুষ্ট মিষ্টি সম্পর্ক তার কেন যেন ভীষণ ভালো লাগলো। ভুট্টাওয়ালা ভুট্টা শিখে মশলা মাখিয়ে ইরামের হাতে দিল। সাইবার নিজে থেকে এগিয়ে এসে 2 হাত বাড়িয়ে দিল ইজনকে ধরার জন্য। ইরাম খানিকটা ইতস্তত করলেও শেষমেশ দিল। অবাক নয়নে খেয়াল করলো সাইবান কতটা সাবধানে ধীরে ধীরে ইজনকে ধরে নিজের বুকে ঢাকালো। আজ বোধ হয় সত্যিই তার অবাক হওয়ার দিন। নিজের ভুট্টাটা সাইবান অন্য হাতে ধরতেই ইজন ছোট্ট মুখ বাড়িয়ে জিভ বের করে ফেললো চেটে দেওয়ার জন্য। সাইবান সঙ্গে সঙ্গে তাকে দূরে সরিয়ে ধরলো। ইস, সাহস কত বড় পোটলার, আমার খাবারের ভাগ চায়। আইয়া, ইজন তার হাতের কবজি খামচে ধরতে চাইল। মুখ বেয়ে লালা গড়িয়ে পড়লো ছোট বাচ্চাটার। সাইবান থেকে রীতিমতো টেনে কাঁধের ওপর তুলে বলল, আমার খাবারের ভাগ চাওয়ার আগে বল, তোর খাবারে ভাগ দিবি? ইরম ভুট্টা চিবাতে চিবাতে কেসে ফেলল। সাইবানের মুখে লাগাম আর মনে লজ্জা শরম বলতে কিছুই নেই নাকি? সাইবান ইজনকে দেখিয়ে দেখে ভুট্টায় কামড় দিতে লাগলো। ওহো মামা, আগে দুধের দাঁত বানা, তারপর আসিস, ফোকলা কোথাকার। আ আ ইজন প্রায় কাঁদো কাঁদো হয়ে গেল। তাই দেখে শয়তানি হাসি হাসতে লাগলো সাইবার। তবে পুরোপুরি কান্নার ভাগ্য হলো না।
রাস্তা দিয়ে হেঁটে যাওয়া কয়েকজন তরুণী হঠাৎ করে থেমে দাঁড়ালো তাদের সামনে। একজন অতি উত্তেজিত মেয়ে এসে বলল, কি কিউট বেবি, একটু আদর করে। ইজনের কান্নাভাব মুহূর্তে মিলিয়ে গেল। মারি দেখে অদ্ভুত ভঙ্গি করে সে মেয়েগুলো থেকে চেয়ে রইল। সাইমন বলল, ওই দেখেছো, মেয়ে দেখলেই মন খুশি হয়ে যায় না? আই ক্যান ফিল ব্রো, আই ক্যান টোটালি ফিল। মেয়েগুলো ঘিরে দাঁড়িয়ে ইজনকে আদর করে দিতে লাগলো। ইরম সতর্ক চোখে দেখছে, তবে এটাও খেয়াল করলো সাইমনও বিশেষ অসতর্ক নেই। হাসি মজার মোড়ে থাকলেও তার চোখের তীক্ষ্ণ দৃষ্টি ইজানের প্রতিটি মেয়ের দিকে বিশেষ খেয়াল রাখছে। ইরমের মনে ভীষণ উষ্ণতা ভর করলো। একটা মেয়ে ইজানের গাল ঢেড়ে দিয়ে বলল, বেবিটা অনেক কিউট, আপনার ছোট ভাই। সাইমন ইজানকে নিজের বুকে ঠেকে অপ্রত্যাশিত একটি উত্তর করলো, মাই বেবি বয়। সময়টা বিকেলবেলা। নার্সারি গ্লাইডের হেলান দিয়ে বসে ইজানকে ফিডার দিয়ে দুধ খাওয়াচ্ছে ইরম। ফর্মুলা মিল্ক নয়, ব্রেস্ট পাম্প ব্যবহার করে সে পাম্প করে সংরক্ষণ করে রেখেছিল, সেটাই খাওয়াচ্ছে। এখন একটু সুবিধা অনুভব করছে সে। অতিরিক্ত চাপে বুকে আর তেমন একটা ব্যথা অনুভব হয় না, যেটা আগে হতো। ঢুলো ঢুলো চোখে ইরামের বুকে শুয়ে ফিডার চুষছে ইজান। চুপচুপ করে একটা শব্দ হচ্ছে তাতে। এই শব্দটা ইরামের ভীষণ প্রিয়। মুচকি হেসে ছেলের পিঠে আলতোভাবে হাত বোলাতে বোলাতে নার্সারি গ্লাইডারে দুলছে সে। এই আসবাবটাও ভীষণ কাজের এবং আরামদায়ক। দেখতে পুরোদস্ত রাজকীয় ভেলভেট সোফার মতন, অথচ বসলে আরাম কেদারের ন্যায় দুল খায়। বাচ্চারাতে আরাম পায়, খুব সহজেই শান্ত হয়ে পড়ে। মায়েরও ভীষণ সুবিধা, যেখানে সেখানে যেমন তেমন ভাবে ব্রেস্ট ফিডিং করার ঝুঁকি পোহাতে হয় না। এই জন্য এটাকে ফিডিং চেয়ারও বলা হয়। এমন বস্তু আজকাল আবিষ্কার হয়েছে ভেবে ইরম বেশ অবাক হয়। ইজানের সাথে সাথে তার চোখ জোড়ো বুঝে এসেছিল প্রায়। এমন সময় রুমের ভেতর এলো সাইবান। আজ সারাটা সকাল সে বাইরে ছিল, আর কিছুদিন বাদেই তার বড় একটা শো আছে, সেটার জন্য প্র্যাকটিস চলছে। সঙ্গে টুকিটাকি কাজও সেরে এসেছে। রুমে ঢুকে ইরামের ইজানকে খাওয়ানোর দৃশ্যটা তার তীক্ষ্ণ চোখ জোড়াকে খানিক নরম করে তুলল। খানিকটা গভীর দৃষ্টিতে দেখলো সে প্রাণ ভরে। তারপরে নিজে থেকে বিব্রত অনুভব করে গলা খাকারে দিল। শব্দকারে যেতেই ইরাম চোখ খুলে ফেলে সামনে তাকালো। আলাদিন, আস্তে করে উচ্চারণ করলো সে। তারপর বুকের ওপর থেকে অতি সাবধানে ইজানকে তুলে ধরল। বেচারা ততক্ষণে ঘুমিয়ে কাটা। ফিডার রেখে ছেলেকে নিয়ে বিছানার মাঝখানে শুয়ে দিল ইরাম। পাতলা কম্বল দিয়ে ঢেকে দিল ছোট্ট শরীরখানি। মুখের দুই পাশে দুহাত মুঠো পাকে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে রইল ইজান। গোসল করে নাও, আমি সুগন্ধ থেকে খাবার দিতে বলছি। ইরাম বলে উঠতেই সাইমন মাথা নাড়ল। না, আমি খেয়ে এসেছি বাইরে থেকে। নিজের শরীর থেকে সাবধানে জ্যাকেট খুলে নিয়ে বিনা শব্দে হেঁটে গিয়ে ক্লোজেটে ঝুলিয়ে রাখলো সে। তারপর গলা নেমে নরম সুরে বলল, আপনার আজকে রাতে কোনো কাজ আছে? ফিডার পাম্প গুছিয়ে রাখতে রাখতে ইরাম জানালো, না। কেন হঠাৎ? আমার সাথে একটু বেরোবেন তাহলে? পোটলাকে রেখে যেতে হবে, ঘুম পাড়িয়ে যাবেন। চিন্তা নেই, সিসার জরিনার আম্মা সকিনাটা দেখে রাখবে। ইরাম ভ্রু কুচকে ফেলল। কি এমন কাজে যেতে হবে? আমার বন্ধু বান্ধবদের সাথে আপনাকে পরিচয় করাবো। ওরা বায়না ধরে বসেছে। বন্ধু? অনুরাগ, আফনান, ওরা? কিন্তু ওরা তো আমাকে দেখেছে। ক্লোজেটের দরজা আটকে খুঁড়ে দাঁড়ালো সাইবান, বুকে দুবাহু বেঁধে জানালো, অনুরাগরা আমার ক্লোজ ফ্রেন্ড। ওরা বাদেও কিছু চেনা চেনা মানুষ আছে, কলিগ বলতে পারেন, যাদের সাথে আমি চলাচল করি, কাজ করি। আজ সন্ধ্যায় ওদের ছোটখাটো একটা পার্টি দেবো ভাবছি। আমাদের তো কোনো রিসেপশন হয়নি, এটাকে তেমন কিছু ধরে নিন। ইরামের মনের ভেতর কেমন যেন খচখচ করলো। এই বিয়েটা অস্থায়ীভাবে শুরু হয়েছে, যদিও শুধুমাত্র সে এবং সাইবানই সেই কথা জানে। তবে এভাবে তাকে ছেলেটা নিজের সার্কেলের সাথে পরিচয় করানোর কি দরকার? যত রাগঢাক করা যায়, আড়ালে আবডালে থাকা যায়, ততই মঙ্গল, তাই না? তাহলে কিন্তু ইরম প্রশ্নটা করতে পারলো না। সাইবানের কিছু অতীত আচরণ তাকে বিস্মিত করেছে। ছেলেটার বৈশিষ্ট্য বুঝতে পারলেও তার মন বুঝতে বেগ পোহাতে হচ্ছে ইরম। তাই সে দ্বিমত করলো না। ঠিক আছে, আমি ইজানকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে যাব, তবে বেশি দেরি করা যাবে না। তুমি থাকলে থেকে যেও, আমি চলে আসবো। ওকে। একটু থেমে সাইমন হঠাৎ এগিয়ে এলো। বাইরে থেকে আসার সময় কাঁধে একটা ব্যাগ ছিল তার, সেটা কাউচের উপর রেখেছে। ব্যাগটা খুলে একটা শক্ত কার্ডবোর্ডের দারুণ বক্স বের করলো সে, মখমলের মতন ডিজাইন চারপাশে। বক্সটা নিয়ে সে ইরমের কাছে গিয়ে দাঁড়ালো, এগিয়ে দিল। কৌতূহলী হয়ে ইরম বক্সটা হাতে নিল। এটা কি? আজ রাতে পড়বেন, এইটুকুই, কোনো ব্যাখ্যা নেই। সাইমন তোয়ালে তুলে নিয়ে হেলে দুলে নিজের জ্যাকুজির ভেতর চলে গেল। এখন 2 ঘন্টার আগে ছেলেটা দেখা পাওয়া যাবে না। কি যে করে ওটার ভেতরে কে জানে। অবশ্য একবার ঢুকলে ইরামেরও বের হতে মন চাইবে না, জানে সে। বক্সটা নিয়ে এসে নার্সারির গ্লাইডারে বসলো।
উপরের ঢাকনাটা খুলতেই ভেতরের দৃশ্য তার চোখ জোড়া প্রসারিত করে ফেল। একটি গোলাপি রঙের জামদানি শাড়ি, সঙ্গে স্বর্ণালী বর্ণের কারুকাজ করা একটি নেকলেস। আসল সোনা নাকি বুঝতে পারলো না ইরাম। শাড়িটাও তার ব্যবহার করা সাধারণ সুতি শাড়ি নয়। চোখ পিট পিট করলো রমণী। আনমনে জিনিসগুলো ছুঁয়ে দিয়ে মুখ তুলে যে কোজের বন্ধ দরজার দিকে তাকালো। হঠাৎ এসব এখন যখন ভাবছে, তখন ইরামের মনে পড়লো বিয়েতে সকলের থেকেই মোটামুটি উপহার পাওয়া হয়েছে তার। এমনকি সারিকা এবং মিশরের পক্ষ থেকে একজোড়া স্বর্ণের দুল এবং ইজনের জন্য প্লাটিনামের একটা চেইন পেয়েছে সে। কিন্তু সাইবারের তরফ থেকে কিছুই আসেনি। সে চায়নি উপহার চাইবার মতন কিংবা প্রত্যাশা রাখার মতন করে, তো বিয়েটা হয়নি। এটাই ইরামের স্বামীর দেওয়া প্রথম উপহার। বাক্যটা নিচ থেকে হৃদয়ে ধ্বনিত হলো। ইরাম বলতে পারবে না, কেমন যেন অনুভব হলো বুকের ভেতর। এমন নয় যে সে অর্ণর কাছ থেকে কোনোদিন কোনো উপহার পায়নি, বরং পেয়েছে এর চাইতেও দামি কিছু। অর্ণ তাকে বিয়ে উপলক্ষ বাদে প্রথমবার ভীষণ দামি এক উপহার দিয়েছিল, রুবির লকেট। টকটকে লাল, ইরামের উজ্জ্বল শ্যামলা ত্বকের সঙ্গে দারুণ মানাতো যখন সে গলায় পড়তো। কিন্তু সেই উপহারের অনুভূতি একেবারেই আলাদা, কারণ সেই রুবির লকেটটা ইরাম পেয়েছিল অর্ণ তার গায়ে প্রথমবার হাত তোলার পর। সন্ধ্যা 7:30। সিঁড়ি ঘরে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন ঘাটছে সাইবান। পুরোপুরি প্রস্তুত সে। অনুরাগ ইতিমধ্যে মেসেজ দিয়ে রেখেছে, তারা কোথায় আছে জানতে চেয়ে সাইবান গলা উঁচিয়ে ডাকলো, কই আপনার হলো? এই যে আসছি। 2 তলা থেকে ইরামের জবাব ভেসে এলো। তেজক হাসলো সাইবান, নারী যেতে এক কিসিমের। হোক সে কোনো সাধারণ তরুণী, কে ইরামের মতন বুঝতেন নারী, স্বামীকে অপেক্ষা তাদের করাতেই হবে। ভিআইপি এন্ট্রি নেবে এরপর। আনমনে বিড়বিড় করলো সাইবান। ঠিক তখনই তার কানে ঠক ঠক আওয়াজ এলো। ফোন হাতেই সামান্য মাথা কাত করে পেছনে তাকালো সে। ওখানে বুঝে তার গোটা জগৎ থেমে গেল তৎক্ষণাৎ। সিঁড়ি বেয়ে নিচে নামছে ইরাম। তার দেয়া গোলাপি জামদানি শাড়িটা অঙ্গে জড়ানো, লম্বা চুলগুলো মাঝখানে সিথি করে কাঁধের দুপাশে ছিঁড়ে রেখেছে। হাতে একটা হ্যান্ডব্যাগ, পায়ে 2 ইঞ্চির হিলের জুতো, গলায় স্বর্ণের নেকলেসটি শোভা পাচ্ছে। হাতে সামিয়ার গড়িয়ে দেওয়া চুড়ি আর নাকি ছোট্ট একটি নোসপে। পুরো দোস্তর নতুন বিবাহিত রমণী লাগছে তাকে। হালকা সেজেছেও, ছোট লিপস্টিক এবং চোখের নিচে সরু কাজলের কারণে বোঝা যাচ্ছে। হাজার চাওয়া সত্ত্বেও নিজের দৃষ্টি ফেরাতে পারল না সাইবান। অজান্তে হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল তার। ইরাম যে আগুন সুন্দরী তা নয়, কিন্তু তার এমন পরিপাটি অবয়ব থেকে চোখ ফেরানো দেয়। ইস, কেন যে শাড়িটা এনেছে! এই শাড়িটা খুব শীঘ্রই তার বিপদের কারণ হতে যাচ্ছে ভেবে একটা শুকনো ঠোক গেল সাইবান। চলো, আমি রেডি। কাঁধের ওপর আঁচল টেনে সাইবানের সামনে এসে দাঁড়ালো ইরাম। এতক্ষণে ঘোর কাটল তার। মাথা ঝাঁকিয়ে দ্রুত দৃষ্টি ফিরিয়ে নিল। তোর মনের সমুদ্র বন্দরে 11 নম্বর মহাবিপদ সঙ্গে জারি করা হলো। বিড়বিড় করলো সাইবান। ভ্রু তুলে ইরাম শুধালো, কি? জোরে বলো, শুনতে পাইনি। কিছু বলিনি, চলুন। তাড়াতাড়ি উল্টো ঘুরে হাঁটা দিল সাইবান। ইরাম কাঁধ তুলে ঠোঁট উল্টে তার পিছু নিল। 20 মিনিটের পথ। সাইবান গাড়ি থামালো একটা রেস্টুরেন্টের সামনে। স্বচ্ছ কাঁচের দেওয়াল দিয়ে ভেতরে দেখা যাচ্ছে। গোটা সেকেন্ড ফ্লোরটা আজকে রাতের জন্য বুক করেছে সাইবান। গাড়ি থেকে বেরোতেই ইরামও দরজা খুলে বেরিয়ে এসে মাথা তুলে সামনে তাকালো। পার্কিং লটে আর বেশ কিছু বাইক গাড়ি চোখে পড়ছে। সকলে প্রায় চলে এসেছে হয়তো। আসুন। ইরামের দিকে একটা হাত বাড়িয়ে দিল সাইবান। সেই হাতের দিকে তাকে এক মুহূর্তে দ্বিধা শেষে অবশেষে হাতটা ধরলো ইরাম। সাইবান পিছু পিছু এগোলো। আজকে ছেলেটা ক্যাজুয়াল পড়েছে, তবুও একটা অদ্ভুত ম্যাচিউর ভাব দিচ্ছে। তার কফি বর্ণের ব্লেজার এবং ফর্মাল প্যান্ট, ভেতরে কালো টি শার্ট, একটা সিলভার চেইন ঝুলছে, তাতে আবার তার নামের প্রথম অক্ষর এই ঝুলছে। সিঁড়ি বেয়ে দুজনেই 2 তলায় উঠে গেল। ইরাম জানে না কেন যেন ক্রমশ শক্তভাবে চেপে ধরলো সে সাইবানের হাতটা। কারণ সে জানে এখন কোনো সামাজিক গ্যাদারিং নয়, বরং যুদ্ধক্ষেত্রে যাচ্ছে সে। ভিন্ন ধরনের যুদ্ধ। 2 তলায় বেশ সুন্দর করে টেবিলগুলো সাজানো রয়েছে, ইতিমধ্যেই ভর্তি হয়ে গেছে। মাঝখানে একটা বড় টেবিল, সেখানে কিছু চেয়ার এখনো ফাঁকা। 20-25 জন মতো হবে এখানে। সাইবানের ইরাম ঢুকতেই সবাই মুখ ঘুরিয়ে তাকালো। বিরাট এক গুঞ্জন ছড়িয়ে পড়ে চারদিকে। হ্যালো গাইস, হোপ ইউ আর নট ডেড ইয়েট। সাইবানের সম্ভাষণে মুহূর্তেই হাসির রোল ছড়িয়ে পড়লো। বেশ কয়েকজন ছুটে এসে একে একে তাকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানতে লাগলো। এদের ইরাম চেনে না। সাইবান ইরামের হাতটা এক হাতে ধরে রেখে অন্য হাতে সকলের সঙ্গে করমর্দন করলো, আলিঙ্গন বিনিময় করলো, কথাবার্তা বললো, পরিচয় করিয়ে দিল। অথচ এই দীর্ঘ সময় একটা সেকেন্ডের জন্য ইরামের হাতটা সে নিজের হাত থেকে ছাড়লো না। তার এমন কাণ্ড দেখে একজন তো বলেই বসলো, বাহ, এর মধ্যেই ভাবে আঁচলে বেঁধে ফেলেছে। দেখ,
হাতটা ছাড়ছেই না, যেন ছাড়লে এভাবে পালিয়ে যাবে। বিনিময়ে বাঁকা হেসে সাইবান উত্তর করল, কি করে বল, বউয়ের মতো বউ হলে ছাড়তে ইচ্ছা করে? ও, সাইবানের কথার ভিত্তিতে তরুণদের মাঝে শোরগোল পড়ে গেল। ইরম প্রথমটায় বেশ বিব্রত হলো, বিষয়টা কেন যেন তার খারাপ লাগলো না। সাইবান যেদিকে যেদিকে যাচ্ছে হাত ধরে রাখার কারণে তাকেও যেতে হচ্ছে। ঘরে ঘরে সে তাকে সাইবানের হাতে ধরে রাখা নিজের হাতটা দেখলো। মিনিট দশেক বাদে সবার সঙ্গে প্রায় পরিচয় পর্ব শেষ করে সাইবান ইরমকে বড় টেবিলটার দিকে নিয়ে গেল। অনুরাগ, আফনান, নীরব সকলে আগে থেকে এখানে এসে বসেছে। সাইবান চেয়ার টেনে দিল ইরমকে। স্ত্রী বসতেই সে নিজেও তার পাশের চেয়ারে বসে পড়ল। যাক বাবা, অবশেষে সেলিব্রিটি দেখা পাওয়া গেল। অনুরাগ বলতে না বলতেই নীরব প্রতিবারের মতন না কিশোরে খেয়ে উঠল, আলাদিন, তোর চেরাগ কোথায়? প্রতিবারের মতো ঝাঁজ দিয়ে জবাব না দিয়ে খিলখিল করে হাসলো সাইবান। চেরাগ বাসায় ঘুমায়, দোয়া করে যেন বাড়তি জ্বালিয়ে আবার কেঁদে না ওঠে, না হলে মাকে নিয়ে ছুটতে হবে আমার পার্টি শেষ হওয়ার আগে। একে অপরের দিকে তাকে অদ্ভুত অঙ্গভঙ্গি করলো বন্ধুদের দল। তারপর আবার নিজেরাই নিজেদের কাহিনী বুঝে হাসি হাসি করে মরল। কিছু বলা উচিত ভেবে ইরাম বলল, তোমরা ভালো আছো? অনুরাগ, কি খবর তোমার? জি বৌদি, একদম ঝাক্কাস। ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে লেমনেড সার্ভ করা হয়েছে। নিজের গ্লাসে চুমুক দিয়ে আর চোখে অনুরাগের দিকে চেয়ে সাইবান শেষে বলে বসলো, যাওয়ার সময় আমার সাথে একটু আলাদাভাবে কথা বলবি। কেন? কি এমন গোপন কথা বলবি শুনি? সেটা তখনই জানতে পারবি। অশুভ হাসলো সাইবান। অনুরাগ ওই হাসি আর ভুতুরের চোখের দৃষ্টিটা খুব ভালো করে চিনে শিউরে উঠলো সে। সাইবানের সঙ্গে সে কি এমন করেছে যেভাবে বদলা নিতে চাইছে? মানুষের উপস্থিতির কারণে অবশ্য সেটা সরাসরি জিজ্ঞেস করা আর সম্ভবপর হলো না। বেশ খানিকটা সময় গল্প গুজব করার পর ওয়েটার এলো জিজ্ঞেস করতে মেন কোর্স দিয়ে দেবে কিনা। সাইবান আশেপাশে তাকিয়ে বলল, সকলে এসেছে, কেউ সে বাকি আছে? সবাইকেই দেখছি, শুধু তিতলি ছাড়া। আফটার টেবিলের একমাত্র খালি চেয়ারটা দেখে ইঙ্গিত করে বলল। সাইবানের চেহারায় একটা চিন্তার ছায়া ভর করলো। গ্রুপের সবাইকে ইনভাইট করেছি, তোদেরকে তো আলাদাভাবেও বললাম, ও কি আসবে না? তুই রাখবি আর আমি আসবো না? মেয়ে জিনি। সুরেলা মেয়েরই কণ্ঠস্বরটা ঠিক পেছন থেকে ভেসে এলো। সকলে ঝট করে ঘুরে তাকালো পেছনে। লাস্যমী ভঙ্গিতে হেলে দুলে ভেতরে প্রবেশ করলো তিতলি। চিকচিকে একটা পার্টি শাড়ি পরনে, কাকতালি ভাবে তিতলির শাড়িটাও গোলাপি রঙের, তার উপর সিলভার জড়ি ঝকমক করছে। ভীষণ জেল্লাদার রমণী, ভিড়ের মাঝে সবার আগে চোখে পড়ার মতন চেহারা এবং শারীরিক গঠন। চাপা কোমরে একটা কোমর বন্ধনী চিকচিক করে দুটি ছড়াচ্ছে। বন্ধুদের দর ততক্ষণে মহাবেশিত। নীরব জোরেই বলে বসলো, তিতলি আর শাড়ি, আমাকে একটা চিমটি কাটতো আপনার, আমি স্বপ্ন দেখছি না তো? স্বভাবতই উপস্থিত অধিকাংশ পুরুষের দৃষ্টি তিতলিতে আবদ্ধ। মেয়েটি এমনভাবে হেঁটে বড় টেবিলের কাছে এলো যেন ফ্যাশন শোতে ক্যাটওয়াক করছে। সাইবান নিজের চেয়ার ঠেলে উঠে দাঁড়িয়ে হ্যান্ডশেক করার জন্য তিতলির দিকে হাত বাড়িয়ে দিল। মেয়েটি এসে সোজা তাকে জড়িয়ে ধরে পিঠ চাপড়ে দিল। ইরান তাকিয়ে আছে লক্ষ্য করে ওপাশ থেকে মুখ বাড়িয়ে অনুরাগ বলল, তিতলি আমাদের স্কুল জীবনের বান্ধবী, তাই ওর সাথে আমরা অনেক ক্লোজ। যদিও ব্যাখ্যার প্রয়োজন ছিল না, তবুও বন্ধুর জন্য অনুরাগ কাজটা করলো দেখে মুচকি হাসলো ইরাম। হাত নেড়ে বলল, ইটস ওকে, আমি বুঝতে পেরেছি। তিতলি তক্ষুনি ইরামের চেয়ারের কাছে চলে গেল। সাইবানের মতো করে হাত বাড়িয়ে ইরামের কাজ জড়িয়ে ধরে মোলায়েম কণ্ঠ বলল, হ্যাঁ, আপনাকে দেখায় যে কত ইচ্ছে হয়েছিল জিনির কাছে শুনে, ফাইনালি আজকে দেখতে পেলাম। আমি তিতলি চৌধুরী, ইরাম কেবরিয়া। আমারও ভালো লাগছে, তুমি খুব মিষ্টি একটা মেয়ে তিতলি। গ্লস দেওয়া ঠোঁটে বিরাট হেসে হেঁটে গিয়ে সাইবানের অন্য পাশের চেয়ারটা দখল করে নিল তিতলি। টেবিলে একমাত্র ওই চেয়ারটাই খালি ছিল বিধায় ইরান কিংবা কেউই বিশেষ নজরপাত করলো না। তিতলির আগমনের মধ্য দিয়ে যেন উত্তেজনা আরো বাড়লো চারদিকে। খাবার পরিবেশন করা হলো সবাইকে। গল্প করতে করতে খেতে লাগলো সকলে। তারপর বল, বিবাহিত জীবন কেমন কাটছে বন্ধু? শুরুটা করলো আফনান। সাইবার নিজের প্লেটের ফ্রাইড রাইস নড়চড় করে বলল, তুই বিয়েটা সেরে ফেল, নিজে থেকেই বুঝে যাবে। ইস, আমার এত জলদি নিজের কপাল পোড়ানোর শখ হয়নি। হেসে উঠল সবাই। ইরাম এক চামচ খাবার মুখে দিয়ে চিবিয়ে চিবিয়ে তারপর বলল, কেন আফনান, বিয়ে মানে কি শুধু কপাল পোড়ানো? তোমাদের জেনারেশন বিয়েকে অনেক বেশি ভয় পায়। ঠিক, বিয়েটা হলো একটা মনের মিলে ব্যাপার। মানুষ তো মনের মতন হতে হয়, সেই কারণে বিয়ে সবসময় ভেবে চিন্তা করতে হয়। তিতলি বলে উঠল, নিজের চামচ প্লেটে রেখে দু হাত তুলে ঝংকার খেলি বলল, নো অফেন্স, বাট জিনির বিয়েটা তো আর 5টা বিয়ের মতন খুব স্বাভাবিক নয়, তাই আর কি। ভ্রু কুচকে ফেলল সাইবান, মাথা কাত করে তিতলির দিকে তাকালো। স্বাভাবিক নয় মানে কি? ও বোধ হয় সিনিয়র জুনিয়র ব্যাপারটা বলছে। তিতলি বেশ জোরেই কথা বলে, তার কণ্ঠ সবাই শুনতে পেয়েছে।
তাই অন্য পাশের টেবিল থেকে একজন বলল, এতক্ষণ যাবৎ কেউ মুখ ফুটে মনের কথাটা বলতে পারেনি। তবে তিতলি শুরু করে। এখন সকলের মাঝে গুঞ্জন ছড়িয়ে পড়ল। এমন ভাবে বলছিস যেন পৃথিবীতে এর আগে কেউ কখনো সিনিয়র কোনো মেয়েকে বিয়ে করেনি। বুকে দুবাহু বেঁধে খানিকটা বিরক্তি নিয়ে বলে উঠল নীরব। তিতলি হাসলো। ব্যাপারটা অমন নয় যে বিয়ে করেনি বা করা যাবে না, অবশ্যই যাবে, আমাদের ধর্মে জায়েজ করা হয়েছে, আমরা অস্বীকার করতে পারি না। তবে এই আধুনিক সময়ে এসে মনের দিক থেকে বিষয়টা একটু বেমানান, সেটাই বলতে চাচ্ছিলাম আর কি। কারণ দিন শেষে সবকিছুর আগে দরকার নিজের পার্টনারের সঙ্গে বোঝাপড়ার মনের মিল। এখন তোর পার্টনার যদি তোকে সেই কমফোর্ট প্রোভাইড করতে না পারে, তাহলে লং টার্মে সেটা ইফেক্ট করবেই করবে। এখানে রাগ থেকে কিছুই নেই, যতই আমরা গলা উঁচু করে বলি না কেন, এইজ ডাজন্ট ম্যাটার। দিন শেষে অসীম ইচ্ছা শক্তি না থাকলে এইজ অলওয়েজ ম্যাটার্স। জেনারেশনের পার্থক্য বয়ে আনে চিন্তাধারার পার্থক্য। আজ হোক কাল হোক সেই পার্থক্যটা ধরা পড়বে। তখনই মনোমালিন্য হবে, অশান্তি হবে। কারণ দুজনের মনে হবে তারা দুজনেই ঠিক, কেউ ভুল নয়। তাদের দোষও দেওয়া যাবে না, কারণ দুই ভিন্ন জেনারেশন থেকে বিলং করে যেহেতু। তিতলির পরপর অন্যান্যরাও বলতে লাগলো। এক এক টেবিলে রীতিমতো আলাপ আলোচনা শুরু হয়ে গেল। যুক্তি দেয়া, যুক্তি খণ্ডন, পক্ষে বিপক্ষে আলাপ আলোচনা। এখানে বেশিরভাগ ছেলে মেয়ে তরুণ তরুণী, তাই তাদের কথাবার্তা যথেষ্ট মার্জিত হলেও কেউ এই তিক্ত ব্যাপারটা প্রকাশ করতে রাগঠাক করছে না। ইরম শুধু অজস্র কথা শুনে গেল। এমন না যে কেউ তাকে সরাসরি কিছু বলছে বা অপমান করছে, তেমন কিছুই না, বরং তাকে কেউ অসম্মান করেনি। তবে এই আলাপ আলোচনা, বয়সের বিভেদ, জেনারেশনাল পার্থক্যের বিপক্ষে ইরামের কাছে কোনো যুক্তি নেই। প্রত্যেকের কথায় বাস্তবতা আছে। সে নিজেও এই বিষয়টা নিয়ে বিশেষ শঙ্কিত। ইরাম নিজের খাবারের দিকেই মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। টেবিলে বসে থাকা অনুরাগ, আফনান আর নীরব চুপ করে গিয়েছে। কেউ বুঝতে পারছে না কি বলে পরিবেশটা বাগে আনা যায়। সাইবারও শান্ত, একটু অতিরিক্ত শান্ত। চামচের পর চামচ শুধু মুখেই দিচ্ছে, যান্ত্রিক মেশিনের মতন। উজ্জ্বল চেহারায় কোনো অভিব্যক্তি ধরা পড়ছে না, যেন নিজের আলাদা জগতে রয়েছে। ছেলেটার জন্য ইরমের খারাপ লাগলো, কারণ কোনো পুরুষেরই এমন কথা শোনা উচিত না যেখানে তার ব্যক্তিগত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে মানুষ খোলাখুলি আলোচনা করবে। ঝুঁকে স্টিকের পিস মুখে দিতে গিয়ে সাইবারের ব্লেজারের কলারে খানিকটা সস লেগে গেল। সে খেয়াল অব্দি করলো না। ইরম মুখে কিছু না বলে নিঃশব্দে একটা টিস্যু তুলে দিল। তখনও চারিপাশে আলাপ আলোচনা জারি আছে। সিনিয়র জুনিয়রে শুধু মাখো মাখো প্রেমটাই হয়, ভালোবাসা হয় না। বন্ধুদের দলের হাজার কথাবার্তার মাঝেও তেমন বিশেষ প্রতিক্রিয়া দেখালো না ইরম। সে নীরবে একপাশে ঝুঁকে হাতে টিস্যুটা দিয়ে সাইবারের কলারে লেগে যাওয়া সসটুকু মুছে নিল। ছেলেটা নিজের ঘর থেকে বেরিয়ে নিচে তাকালো, দেখলো কিভাবে সযত্নে ইরম তার কলার পরিষ্কার করে দিল। মুছে শেষ করে যেই না সে রমণী ঘুরে বসতে যাবে, ঠিক তখনই হঠাৎ সাইবার নিজের মুখটা ঘুরিয়ে ঠিক তার কপাল বরাবর উষ্ণ ঠোঁট ছুঁয়ে দিল। উপস্থিত প্রত্যেকের সামনে, সরাসরি কোনো দ্বিধা ছাড়াই। হতভম্ব ইরাম জমে গেল। মুহূর্তের ভেতর তার হাত থেকে টিস্যুটা ফসকে নিচে মেঝেতে পড়ে গেল। আফনান, নীরব, অনুরাগ, এমনকি অন্য পাশে থাকা তৃতীয় প্রসারিত নয়নের দৃশ্যটি দেখে গেল। অথচ সাইবানের হেউও নেই, যেন যা করছে তা তার নিত্যদিনের কাজ, অতি প্রিয় অভ্যাস। ইরামের কপালে চুমু খেয়ে সে স্বাভাবিক গলায় বলল, থ্যাঙ্কস মিসেস আলাদিন। হাসি ফুটল অনুরাগদের ঠোঁটে। সাইবান একেবারে শান্ত ভঙ্গিতে খাবারে ফিরে গেল। আফনান নিজের হাতে জুসের গ্লাস তুলে গলা উঁচু করে সকলে শুনতে পায় এমন কণ্ঠ বলল, ওয়ান সেকেন্ড থট, সম্মান আর কদরটাই সম্পর্কের আসল চাবিকাঠি, বয়স নয়। ইয়েস। আফনানের কথার ভিত্তিতে অনুরাগ আর নীরব একসঙ্গে সায় জানালো জোরালো ভাবে। রাত 9:30। সকলের খাওয়া দাওয়া এবং শুভেচ্ছা বিনিময়ে সমাপ্ত প্রায়। টেবিল থেকে সবার আগে উঠল সাইবান। ইরাম একটু ওয়াশরুমে গিয়েছে। সে নিজের ব্লেজার ঠিকঠাক করে খানিকটা ঝুঁকে তিতলিকে দেখল। মেয়েটা বেশ হেসে হেসে আরেকজনের সঙ্গে কথা বলছে। তিতলি? হাসি মুখে ঘুরে তাকালো তিতলি। সাইবান শীতল গলায় বলল, এরপর থেকে দেখা হলে হ্যান্ডশেক করবি, জড়িয়ে ধরবি না। এইটুকুই, না কোনো ব্যাখ্যা, না কোনো বিশ্লেষণ। তিতলির ঠোঁট থেকে হাসিটুকু মুহূর্তে উধাও হলো, অথচ সাইবান সেটি দেখার অপেক্ষায় নেই। ইরাম ওয়াশরুম থেকে চলে এসেছে। সে টেবিল থেকে ইরামের হ্যান্ডব্যাগটা নিজের বাম হাতে তুলে নিয়ে ডান হাত এগিয়ে স্ত্রীর একটা হাত ধরলো, বাকিদের দিকে তাকালো। আই হোপ তোরা সবাই এনজয় করেছিস। রাত হচ্ছে, আমাকে বাড়ি ফিরতে হবে। তোরা এনজয় করতে থাক, অনুরাগ আছে এখানে, পরে দেখা হবে আবার, গুড বাই। ইরাম কাউকে বিদায় জানানোর সুযোগ পেল না। ভীষণ অবাক হয়ে সাইবানের পিছু পিছু হাঁটতে বাধ্য হলো। বাড়িতে যাওয়ার সমস্ত রাস্তা সাইবান গাড়িতে একটাও কথা বলল না। রেডিও অন করে দিয়ে চুপচুপ ড্রাইভ করলো।
ইরামও কিছু বলল না। সে এখনো ঘোর থেকে বের হতে পারছে না। ক্ষণে ক্ষণে অজান্তেই তার হাত ছুঁয়ে যাচ্ছে নিজের কপাল। মনে হচ্ছে যেন সেখানে এখনো সাইবানের ঠোঁটের উষ্ণতা লেপ্টে আছে। গাড়িটা গ্যারেজে থামালো সাইবান। ইরামও কোনো কথা না বলে বেরিয়ে এলো। লম্বা পা ফেলে দ্রুত বাড়ির দিকে এগোলো। ইজানের কি অবস্থা একবার দেখতে হবে। তবে সদর দরজার কাছে পৌঁছাতেই ভীষণ অদ্ভুত একটা কাণ্ড ঘটলো। তার কাজ জোরে একজোড়া হাত জড়িয়ে গেল। তারপরেই তাকে উল্টো ঘুরিয়ে হঠাৎ করে সদর দরজার পাশে একেবারে কোনায় থামের সঙ্গে ঠেসে ধরল কেউ। বিস্ফোরিত চোখ মেলে ইরম দেখলো সাইবানকে। ছেলেটার অভিব্যক্তি বদলে গিয়েছে। চুলগুলো এলোমেলো হয়ে কপালে ছড়িয়ে পড়েছে বারবার আঙুল চালানোর কারণে। স্বাভাবিকের তুলনায় দ্রুত শ্বাস নিচ্ছে। ত্বকের রংটাও হালকা লালচে দেখাচ্ছে অজানা তাপের কারণে। আলাদিন, ক্যান আই টাচ ইউ? ইরম চোখ পিট করলো। তার মনে হলো নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সাইবান সেকেন্ডের মধ্যে অধৈর্য হয়ে উঠল। ক্যান আই টাচ ইউ প্লিজ? টাচ? ছুঁয়ে দেবে? ছুঁয়েই তো আছো, এর জন্য অনুমতি কি আছে? ইরম খানিকটা ভাঙা গলে বলল, হ্যাঁ, কিন্তু আগে বলো তোমার। কথা শেষ করার সুযোগ পেল না ইরম। তোর মুখখানি নিজের দুই হাতের আজলায় তুলে নিল সাইবান। অতঃপর দ্বিতীয় কোনো কথা ছাড়াই তার কপালে গভীর এক চুমু খেল, ঠিক যেখানটায় ঠোঁট ছুঁয়ে দিয়েছিল রেস্টুরেন্টে বসে। ইরম শিউরে উঠে চোখ বুজে ফেলল। অথচ এবার সাইবান শুধু কপালে থেমে থাকলো না, তার ঠোঁট ইরমের ডান গালে নেমে এলো। প্রগাঢ় আদর বসালো সেথায়। তারপর বাম গালে, নাকের ওপরের নোজ পিনে, চিবুকে, কানের লতিতে। ইরমের মুখের 1 ইঞ্চিও ত্বকও বোধহয় রেহাই পেল না। যেখানে যেখানে সাইবানের ঠোঁট ছুঁয়ে যাচ্ছে সেখানে সেখানে বুঝি টকবক করে লাভা ফুটছে। কোনো স্নেহের আদর নয়, এটি ভয়ানক এক আকাঙ্ক্ষার আদর যেন। অজান্তেই ইরম সাইবানের ব্লেজার আঁকড়ে ধরলো নিজের মুঠোয়। তার মাথা ঘুরতে শুরু করেছে। সিগারেটের প্যাকেটে যেমন লেখা থাকে স্বাস্থ্যের জন্য হানিকারক, তেমন আপনার গায়েও লেখা উচিত আলাদিনের জন্য হানিকারক। কানালতিতে আলতো কামড়ের পাশাপাশি ইরামের কর্ণগহরে জলোচ্ছ্বাসের মতন ভেসে এলো অতি আবেশী কণ্ঠের ঘোষণাটি।